তাহলে প্রথম আমরা আজকে পড়ছি ইকোনমিক্স একটা পার্ট পভার্টি, ঠিক আছে। পভার্টির বাংলা মানে কি হচ্ছে? দারিদ্র। আমরা দারিদ্র কাকে বলবো? গরিব, তাই না? গরিব বা দারিদ্র, অ্যাকচুয়াল দারিদ্র। দারিদ্র কাকে বলবো ইকোনমিক ভাষায়? কি ডেফিনেশন আছে? ডেফিনেশন অনেক কিছু ডেফিনেশন, যার আর্থিক দিক দিয়ে কীভাবে বুঝবি আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে বা এগিয়ে আছে। হ্যাঁ, এদের ইকোনমিক ভাষায় এর একটাই সংজ্ঞা, যাদের তিনটে শেল্টার, রুটি কাপড়া মাকান, পড়েছিলাম না, বিভিন্ন সিনেমাতে দেখেছি। এই তিনটে যে জিনিসে যাদের ল্যাক আছে, যাদের এই তিনটে জিনিস নেই, তাদেরকে আমরা পভার্টি বলতে পারি অ্যাকর্ডিং টু ইকোনমিক ভাষায়, ঠিক আছে। তা আমরা এখানে লিখে রাখবো, লিখবো পভার্টি রেফার্স টু আ সিচুয়েশন হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ আনএবল টু ফুলফিল দ্য বেসিক নেসেসারি অফ লাইফ। বাংলায় আমরা হিন্দিতে লিখে রাখতে পারবো রুটি কাপড়া মাখান, তাই না? এই তিনটে জিনিস যাদের নেই বা এই তিনটে জিনিস থেকে যারা কি হবে, পিছিয়ে থাকবে, তাদেরকে আমরা পভার্টির ভিতরে রাখতে পারি, বা এটাই পভার্টির ডেফিনেশন আমরা বলে থাকতে পারি, ঠিক আছে। ঠিক আছে, এটা বুঝলাম। এবার এই যে দারিদ্র যেটা আছে পভার্টি, এটা দু টাইপের ভাগ হয়। তো দুটো এর ভাগ আছে, কী কী? একটাকে কী বলা হয় রিলেটিভ পভার্টি, আর একটা হচ্ছে কি অ্যাবসোলিউট পভার্টি, তাই না? রিলেটিভ পভার্টি লিখবো RELATIVE, রিলেটিভ পভার্টি। আর কি হচ্ছে ABSOLUTE, অ্যাবসোলিউট পভার্টি। বাংলা মানে ফানে তো বলতে হবে কি, তারা এটা বাংলার থেকে এটাই মনে রাখ, খুবই সুবিধা হবে, ঠিক আছে। রিলেটিভ পভার্টি আর অ্যাবসোলিউট পভার্টি। তাহলে আমরা সহজ ভাষায় বুঝবো যে রিলেটিভ পভার্টি কী আর অ্যাবসোলিউট পভার্টি কী, ঠিক আছে। ধরে নে আমি একটা লোকের নাম ধরলাম, এই লোকটা হচ্ছে মুকেশ, আর এটা হচ্ছে মুকেশ আম্বানি। তো এই যে মুকেশ, এই মুকেশের থেকে কতটা গরিব বা বড়, বুঝতে পারলি তো টাকার দিক দিয়ে। এই যখন এই ডিফারেন্সে, বা তোর থেকে ও কতটা গরিব লোক, তোদের পাশের বাড়ি থেকে তোর বাবা কতটা বড় লোক, বা ও কতটা গরিব, এটা আমরা দেখি না। এই যে জিনিসটা, এটাকে আমরা কি বলি? রিলেটিভ পভার্টি। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এই যে মেজারমেন্টটাকে বলছি আমরা, যে তোর থেকে আমি কত গরিব। তাহলে মুকেশ আম্বানি থেকে আমরা কত গরিব? তাহলে সবাই আমরা গরিব মুকেশ আম্বানি থেকে, ঠিক আছে। তো এই মুকেশ আম্বানি থেকে এই মুকেশ নাম মে কুছ রাখা হয় না, কুছ নেই রাখা হয়, তাই না? এটাই আমরা প্রমাণ এখানে, ঠিক আছে। তো এই মুকেশ থেকে এই মুকেশ কত গরিব, এই যে যখন ম্যান টু ম্যান যখন আমরা দেখি এটাকে আমরা রিলেটিভ পভার্টি বলি, ঠিক আছে। রিলেটিভ পভার্টি ভালো করে মনে রাখি। তো ডেফিনেশনটা আমরা লিখবি কি? লিখলে বল, লিখ। ইটস রেফার টু দ্য পভার্টি অফ পিপল ইন কম্পেয়ার টু আদার পিপল, কমা দিয়ে লিখবো রিলিজিয়ন অ্যান্ড নেশন। তাহলে আমাদের দেশ থেকে ওই দেশটা কত বড় লোক, তাই না? এই যখন এই কার থেকে কত, এই জিনিসটা যখন আমরা দেখি, তখন আমরা এটা কিসের মধ্যে চলে যাবে? এটা রিলেটিভ পভার্টির মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। এটা সৌগত থেকে শুভঙ্কর কত, সৌভিক কত গরিব। এই যে কত গরিব, এই জিনিসগুলোকে আমরা কি রিলেটিভ পভার্টির মধ্যে আমরা এটা দেখে নিতে পারি। তাহলে অ্যাবসোলিউট পভার্টি কি? হোয়াট ইজ অ্যাবসোলিউট পভার্টি? তাহলে এটা যদি এরকম হয় তো এটা হচ্ছে আসল, তাই না? দেখ, এই পভার্টিতে কেউ গরিব বড় রইলো, এটা আমাদের কোনো জায়গায় আসে না, এতটা আসে নিশ্চয়ই। এবার এটা অনেক রকম ব্যাপার আছে, চল তাহলে অ্যাবসোলিউট পভার্টি। হ্যাঁ, অ্যাবসোলিউট পভার্টি হচ্ছে, এটা হচ্ছে এমন পভার্টি যে মানুষ, এখানে হচ্ছে হেড কাউন্টের উপর নির্ভর করবে অ্যাবসোলিউট পভার্টি, যে কতগুলো মানুষ দরিদ্র আছে। ভালো করে বুঝবি, এখানে কি ছিল, ওর থেকে ও কত দরিদ্র, বুঝতে পেরেছিস? আর এখানে কি দেখলাম, যে কতগুলো মানুষ দরিদ্র আছে, যে এও হচ্ছে মানে একটা বিলো পভার্টি লাইন হয় না, মনে আছে BPL? তো এটা আমরা সব পড়বো, এখনই পড়বো। তো এই যে কতগুলো মানুষ, ভারতে কতগুলো মানুষ, ভারতে 121 কোটি মানুষ আছে, তাই না? এই 121 কোটি মানুষের মধ্যে ধরে নে 71 crore মানুষ কি আছে না, বেসিক্যালি কি আছে, পভার্টি আছে, মানে কি দরিদ্র। এতগুলো মানুষ দরিদ্র, এই তো বার করলাম না? এইটা যেভাবে বার করলাম, এটাকে আমরা কি বলছি? অ্যাবসোলিউট পভার্টি। লিখবো, লিখ। ইটস রেফার টু দ্য টোটাল নাম্বার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন।
তাহলে এখানে যে আছে নিশ্চয়ই এখানে কোনো ইনকামের এক্সপেক্টে দেখছে, যে ধরে নে আমি ধরছি, আমি একটু পরে বলবো, ধরে নে তাহলে একদিনে ধরলে যারা 60 টাকা একদিনে যারা 60 টাকা আয় করতে পারে না, বুঝতে পারলি, বা একদিনে যারা 60 টাকা খরচা করতে পারে, বা তার উপরে যারা থাকবে তারা থাকবে কি থাকবে, পভার্টি নয়, মানে দরিদ্র নয়। আর যারা 60 টাকা খরচা করতে পারে না তারা হতে পারে দরিদ্র। আমি এটা 60 টাকায় যে এটা সেটা বলছি না, আমি জাস্ট তোকে উদাহরণ বলছি, বুঝতে পারি। তাহলে এইভাবে আমরা দুটো, একটা হচ্ছে কতগুলো মানুষ কোনো একটা নেব, তাহলে 100 টাকা একদিনে যারা খরচা করে তারা হতে পারে গরিব না, ঠিক আছে। তাহলে 100 টাকার নিচে যারা খরচা করবে তারা কি হয়ে যাবে, গরিব, পভার্টি লাইন, মানে পভার্টির মধ্যে পড়বে। তো অমনি আমাদের 71 করোড় লোক আছে ধরে নিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে রিলেটিভ পভার্টি, এখানে হচ্ছে কার তুলনায় কে দুটোই আমাদের ভেবে রাখতে হবে। এটা হচ্ছে একটা হচ্ছে রিলেটিভ পভার্টি, আর একটা হচ্ছে কি অ্যাবসলিউট পভার্টি। আগে এটা মুখস্থ করতে হবে। পভার্টি আর 2 টাইপস, কি রিলেটিভ আর অ্যাবসলিউট। রিলেটিভ পভার্টির মধ্যে কি পড়ে, কম্পারিজন ওয়ান অ্যানাদার টু, পার্সন টু পার্সন। আর রিলেটিভ পভার্টির মধ্যে কি পড়ছে, একজন, মানে ওই দেশের মধ্যে ওই বা ওই ক্ষেত্রের মধ্যে কতজন গরিব আছে, গ্রাম বল বছর একটা স্টেটের একটা দেশের, তাই না, এইটাকে যে কতজন গরিব আছে একটা কোনো ইন্ডিকেটারকে নিয়ে পড়ে, তাই না, সেটাকে আমরা কিসের মধ্যে রাখতে পারি, অ্যাবসলিউট পভার্টির মধ্যে পারি, তাই না। এই অ্যাবসলিউট পভার্টির উপরে আমাদের অমর্ত্য সেন কাজ করেছিল, তাই না, নোবেল পেয়েছিল, বুঝতে পেরেছিস তো। আগে পভার্টি মাপা হতো ওয়ার্ল্ডে এই কনসেপ্টটাকে নিয়ে পড়ে, বুঝতে পারছি। পরে আমাদের ভারতে আমাদের এই কনসেপ্টটা আসে, তখন আমরা এখন অ্যাবসলিউট পভার্টি দিয়ে পরে আমাদের গরিব মাপি, ঠিক আছে। আমরা পরে ডাটা দিয়েও দেখবো, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আছে এখান থেকে, এই চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে, মনে রাখবে। এই যে রিলেটিভ পভার্টি আছে, এই যে রিলেটিভ পভার্টি মাপার যে মেথডটা, যে কীভাবে মাপবো, এটা দুটো প্রকারে মাপতে পারে, আর এটাকে দুটো মেথডের মধ্যে এটা চলে। কি আগে দেখে নে, এটা যে মাপবো রিলেটিভ পভার্টি দিয়ে পরে আমরা কি দারিদ্র মাপবো, তাই না। এই যে দারিদ্র মাপবো রিলেটিভ পভার্টি দিয়ে পরে, তাহলে এই দুটো, এখানেও দুটো মেথড থাকবে, আর এই অ্যাবসলিউট পভার্টি দিয়ে দরিদ্র মাপতে গিয়ে পরে দুটো টুলস থাকবে, বা দুটোই থাকবে, ঠিক আছে। প্রথমটা কি হচ্ছে, এটা হচ্ছে এখানে লিখবো লরেঞ্জ কার্ভ মেথড, LORENZ। এটা লরেঞ্জ, আর ওটা কী ছিল আগের দিন যেটা পড়েছিলাম, লেফার, তাই না, লেফার কার্ভ। কিসে পড়েছিলাম, ইনফ্লেশনে, লেফার কার্ভ মনে আছে। আর এখানে কি আছে, লরেঞ্জ কার্ভ। এই যে লরেঞ্জ কার্ভ দিয়ে পরে আমরা কি একটা রিলেটিভ পভার্টি মাপতে পারি। আগে আমরা কনসেপ্টটা দিচ্ছি, হ্যাঁ। এখানে আর একটা কী হতে পারে, লিখ গিনি কোফার্ট, GINI, গিনি, COEFFICIENT, গিনি কোফিসিয়েন্ট মেথড। বুঝতে পারছিস সৌগত, কোয়েশ্চেন দেবে, ধরলে গিনি কোফিসিয়েন্ট মেথড দিয়ে দিল, এটা কিসের সাথে যুক্ত, এটাই কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। তুই যদি ওটা ডিটেলসে না যাবি, এটাই কোয়েশ্চেন দেবে কিসের সাথে যুক্ত। তো আমরা এটা গিনি কোফিসিয়েন্ট মেথড, তুই ভাববে এটা কোন কিসের দিচ্ছে, এটা কি ফিজিক্সের না এটা ইকোনমিক্সের। তো প্রথমে তুই জানলে এটা ইকোনমিক্সের, তারপরে এটা ইকোনমিক্সের কিসের মধ্যে ওরা দেবে ট্যাক্সিং, ওটা দেবে ইনফ্লেশন মাপার মেথড। তো এটা কিসের হবে, পভার্টি মাপার মেথড। পভার্টির মধ্যে কি পভার্টি, রিলেটিভ পভার্টি মাপার মেথড, তাই না, কি না গিনি কোফিসিয়েন্ট মেথড। আর একটা কী লিখলাম, লরেঞ্জ কার্ভ মেথড। দুটো বুঝলাম। তাহলে আমরা এখানে মাঝে একটা দাগ দিই, দুটোকে আলাদা করি। এখানে আমরা ক্লিয়ার। ভারত কোন মেথডে পভার্টি মাপে, ইন্ডিয়া মেজারমেন্ট করে কি অ্যাবসলিউট পভার্টি মেথড। আর অ্যাবসলিউট পভার্টি মেথড আর 2 টাইপস, কি একটা ক্যালোরি ইনটেক মেথড, আর একটা মান্থলি পার ক্যাপিটা কনজাম্পশন মেথড। এই যে দুটো মেথড, তার মধ্যে ক্যালোরি বেস, তো ক্যালোরি বেস মেথড বা ক্যালোরি ইনটেক মেথড যেটা আছে, ক্যালোরি মানে কি, আমরা যে প্রত্যেকটা খাবার পাই না, খাবারে কি থাকে, ক্যালোরি থাকে। তা আমরা কতটা ক্যালোরি নিচ্ছি তার উপর কি করবে, ডিপেন্ড করবে। একদম, একটা মানুষে একদিনে কতটা ক্যালোরি নিচ্ছে, প্রত্যেকটা খাবারে কি ক্যালোরি থাকেই, তাই না। তো যাই খাবে ক্যালোরি তো আসবেই। তো ও যদি ওই লোকটা ওই ক্যালোরিটাকে নিতে পারে, যদি ওই ক্যালোরিটা প্রত্যেক দিন পায়, তাহলে বুঝে যাবো এ কি নয়, এ গরিব নয়, এ ঠিক খেতে পাচ্ছে, তার মানে, তাই না। এই মেথডে একটা মাপে আমাদের দেশ।
আর একটাতে মান্থলি পার ক্যাপিটা ইনকাম, মানে ওই লোকটা কত আয় করছে বা ওই লোকটা কত খরচা করছে একদিনে, বুঝতে পারছি ওই মেথড। তো এইটা আমরা দেখব কিভাবে, দেখে নে যে ক্যালোরি ইনটেক মেথডে। তো যারা আরবান, আমাদের দু টাইপের জায়গা আছে যেখানে দু টাইপের আলাদা আলাদা ফিনোমিনান্স চলে। এটা পুরোটাই নির্ভর করে লংটিটিউড ল্যাটিটিউডের উপর নির্ভর করে। যেমন ধরে নে ক্যালোরি, ধরে নে আরবান আর রুরাল। আরবান মানে কি শহর, আর রুরাল মানে কি গ্রামাঞ্চল। এবার শহরে কি হবে, যারা থাকবে তারা যদি 2100 ক্যালোরি কি পার ডে যদি পায়, 2100 ক্যালোরি যদি পার ডে পায়, তাহলে ওই লোকটা কি, হ্যাঁ 2100, হ্যাঁ। তো এই 2100 ক্যালোরি যদি ও পার ডে পায়, তাহলে ওই লোকটা গরিব নয়, পভার্টি নয়। ভালো করে বুঝবি। তো তুই ভাববি যে স্যার তাহলে কী করে মেপে দেবে ও ক্যালোরি পাচ্ছে কি না পাচ্ছে? প্রত্যেক দিন কি খাবার পর কি যে কোনো কিছু টেস্ট করে যাবে ওরা যে ক্যালোরি পেলে কি না আজ, তাই না? এটা তো মাথায় কোয়েশ্চেন আসছে কি না? তো নিশ্চয়ই ওরা মাপে, ওর কোনো টুলস আছে, কিছু আছে, আমরা দেখবো পরে। আগে আমরা বেসিক জানি এখানে কোয়েশ্চেন আসবে, তারপরে তো আমরা ফার্দার ঢুকছি। তো ক্যালোরি ইনটেক মেথড, যদি শহরের লোকেরা যদি 2100 ক্যালোরি পার ডে পায়, কিলো ক্যালোরি, তাই না, তাহলে কি হবে, গরিব নয়। মানে তুই প্রত্যেক দিন তোরা, তার মানে তোরা কি প্রত্যেক দিন 2100 ক্যালোরি ইনটেক করিস, তাহলে তোরা সবাই 2100 ক্যালোরি মিনিমাম পাস, তার মানে তোরা কেউ গরিব নয়। ঠিক আছে। রুরালে যখন গ্রাম অঞ্চলে সেটা হয়ে যাবে কত, 2400 ক্যালোরি। এই যদি 2400 ক্যালোরি যদি গ্রামের লোকেরা পায় পার ডে, তাহলে কী হবে, ও গরিব নয়। তার মানে তোরা গ্রামে ধরে থাকিস, তা তোরা 2400 ক্যালোরি পাস, তোদের ফ্যামিলিও পায় সবাই পার ডে প্রত্যেক দিন। মানে যা খাবার খায় ওখান থেকে 2400 ক্যালোরি ওদের হয়ে যায়। এবার তাহলে কলকাতায় আরবানে কম আর শহরে বেশি কেন? হ্যাঁ, কারণ এই যে গ্রামের যারা থাকে তারা যে কাজবাজ করে তাদেরকে প্রচুর কাজ করতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়, যার ফলে কি ওদের ক্যালোরি বেশি নিতে হয়, তাই ওদের এখানে মেজারমেন্টটাতে বেশি আছে, 24 আছে। আর শহরের লোকেরা যে কাজ করে, ম্যাক্সিমাম লোকেরা কি মানে কি হাতে কাজ কম করে, ব্রেনের কাজটা বেশি করে, তো তাই ওরা ক্যালোরিটা কম ইনটেক করে। ওগুলো তো আছেই ছেলেদের। তা আমরা একটা বেসিক হিসাবে বুঝি যে ওরা যেহেতু কাজটা ওদের কি হয়, হাতে হয় না, এখানে বেসিকে মাইন্ড ওয়াইসে কাজ থাকে, তাই এখানে ওরা খুব কম ক্যালোরি ইনটেক করে। শহরে যদি ওরা 2100 ক্যালোরি রোজ পেয়ে থাকে তাহলে ও গরিব নয়, আর 2100-এর নিচে যদি পেয়ে থাকে তাহলে ও গরিব হয়ে যাবে। গ্রামে যদি 2400 ক্যালোরি পেয়ে থাকে, তার যদি বেশি পেয়ে থাকে তো গরিব নয়, বা 2400 ক্যালোরি যদি একটু কম পেয়ে থাকে তো ও গরিবের ডেফিনেশনে চলে আসবে, পভার্টি লাইনে চলে আসবে। এবার এই যে এটা দেখছি ক্যালোরি ইনটেক মেথড, এই যে ক্যালোরি ইনটেক মেথড যেটা বলছি, এটা অ্যাকচুয়াল কত ক্যালোরি নেবে না নেবে, কত ক্যালোরি মানুষের জন্য ঠিক, গ্রামের জন্য কে ঠিক করতে পারে সেটা? গভর্নমেন্টকে এখন তাহলে মোদি আছে সরকার, তো মোদিই ঠিক করবে? ওর কি মানে ও কি এতটা? হেলথ ডিপার্টমেন্ট, এটা বেসিক্যালি ICMR দেখেছিস, নাম শুনেছিস? হ্যাঁ, ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ। এই ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ এখান থেকে করোনা সার্টিফিকেটটা দিচ্ছে যে তুই করোনার থেকে নেগেটিভ না পজিটিভ, তাই না? তো এই ICMR কী করেছে, এটাই ডিক্লেয়ার করে রেখেছে যে হ্যাঁ, এইটা যদি 2100 ক্যালোরি পায় শহরের লোকেরা, তাহলে ও ঠিক চলে যাবে একদিনে, ও গরিব নয়। আর যদি গ্রামে 2400 ক্যালোরি লাগবে এটা, তাহলে ও গরিব হবে না, মানে ওর সব ঠিকঠাক চলে যাবে। ঠিক আছে, আমরা কিছু না হলে আমরা প্রচুর ক্যালোরি নিই জানিস একদিনে। তাহলে আমরা এটা বুঝলাম, এবার যাবো ওইটা, ঠিক আছে, মান্থলি। এই যে বা মান্থলি বা এটাকে আমরা বলতে পারি মিনিমাম এক্সপেন্ডিচার ক্রাইটেরিয়া বলতে পারি। তো এখানে কি আছে, এই জায়গাটায় কি আছে, এখানেও গ্রাম আর শহর থাকবে, তাই না? এখানে দেখ বলছে গ্রামে যদি মান্থলি 816 টাকা যদিও খরচা করতে পারে কোনো একটা লোক, তাহলে ওই লোকটা গরিব নয়। আর যদি 32 টাকা পার ডে, যদি একটা লোক 32 টাকা পার ডে খরচা করতে পারে, তো সেই লোকটা গরিব নয়। এবার তুই ভাবছিস যে তাহলে তো আমরা তো অনেকে আছি যে 32 টাকা একদিনে খরচা হয় না, কিন্তু তুই যে গ্যাস দিয়ে ভাত খাস,
তুই ডিম খাচ্ছিস, তুই চপ খাচ্ছিস, তারপরে কত কিছু খাবার যেগুলো তোর বাবাই দিচ্ছে, কিন্তু দাম তো হয় ওগুলো, ফ্রি দিতে পারছিস না। জলটাও তো এখন অনেকে কিনে খায়। তো এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু তোর উপর ভাগ পড়ে যাচ্ছে। তো তোর ফ্যামিলিতে একদিনে 32 টাকা না, একদিনে কিছু না হলে 1000 টাকা খরচা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না? তারপর আপনি কী করে হচ্ছে একদিনে 1000 টাকা? তারপর তাহলে হ্যাঁ ডিভাইড করে দিতে হবে। যে তাহলে তোর 30,000 টাকা খরচা হয়েছে পুরো মাসে, তার মধ্যে ইলেকট্রিক পড়ছে, যা যা কিছু খরচা, ইচ অ্যান্ড এভরিথিং, ডাক্তার দেখিয়েছিস তাও খরচাটাও পড়ছে ধরেলে, খাবারের খরচা, যত খাবার খাচ্ছিস, তাই না? মুদিখানার দোকানের শেষে দিয়ে আসছিস তুই, তাহলে 15,000 টাকা মাসের শেষে। তো এই যে সব, তারপরে তো ভাগ হবে না, তাহলে একদিনে তখন আর 32 টাকা, তো প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে তো। তাহলে যদি কোনো লোক গ্রামে একদিনে 32 টাকার বেশি যদি একদিনে খরচা করে, তাহলে ওই খরচাটা কিসের মধ্যে পড়ে যাবে? ও আর গরিব থাকবে না, ও তখন হয়ে যাবে বড় লোক, তাই না? তখন ও বিপিএল কার্ড পাবে না, তখন ও এপিএল কার্ড পেয়ে যাবে। ঠিক আছে? আর যদি কোনো লোক যদি গ্রামে 32 টাকা থেকে কম খরচা করে একদিনে, তাহলে ও কী মধ্যে হয়ে যাবে? ও হয়ে যাবে বিলো পভার্টি লাইন, তাই না? বিপিএল। দুটো মেথড আমাদের, একটা ক্যালোরি ইনটেক মেথড আর একটা টাকার দিক দিয়ে দেখলাম আমরা। ঠিক আছে, এগুলো তোকে দেবে। এবছর বিসিএস ফিল্মসে দিয়েছিল না? 2100 আর 2400 দিয়েছিল না এবছর বিসিএস ফিল্মসে, যে 2020-তে যে গ্রামে আর শহরে ক্যালোরি মাত্রাটা কী থাকে দিয়েছিল? 2100-2400 দিয়েছিল, 2400-2100 এমনিভাবে দিয়েছিল। আর ওখানে যেমন গ্রাম শহর দিয়েছিল, তো গ্রাম শহর অনুযায়ী গ্রামে কত ছিল? 24 আর 21 হবে অ্যান্সারটা, 21-24 অ্যান্সার হবে না, 24-21 অ্যান্সার হবে, ওইভাবে দিয়েছিল। ওগুলি দিতে পারিস, এবছরই দিয়েছিল, কোয়েশ্চেনটা বার করে দেখবি ছিল পভার্টি থেকে। ঠিক আছে, তো এবার ওইটা দিতে পারে নেক্সট বার, তো কোয়েশ্চেন তোকে এইভাবে আসবে। তো আমরা দেখলাম এবার শহরে 1407 টাকা যদি মাসে খরচা করে কোনো লোক, তাহলে ওই লোকটা দরিদ্র নয়। একদিনে কত হচ্ছে? 47 টাকা। যদি 47 টাকা একদিনে খরচা করে বা তার বেশি খরচা করে, তো ওই লোকটার গরিব নয়। তার থেকে কম খরচা করে লোকটা কী হবে? গরিব বা বিলো পভার্টি লাইন। ওগুলো পভার্টির লাইন এগুলো। এই যে 47,816 টাকা বা 32 টাকা পার ডে, এই যে 1407 টাকা বা 47 টাকা পার ডে শহরে, তাই না? এগুলো পভার্টি লাইন। এই যে 2100 ক্যালোরি, 2400 ক্যালোরি, বুঝতে পারলি? এগুলো হচ্ছে পভার্টি লাইন। এর উপরে হয়ে গেলে তুই পভার্টি না, নিচে হয়ে গেলে তুই পভার্টি। এর নিচে হয়ে গেলে তোর বিলো পভার্টি লাইন বিপিএল, আর এর উপরে হয়ে গেলে কি? অ্যাভাব পভার্টি লাইন এপিএল। এখান থেকে এপিএল বিপিএল কনসেপ্ট আসবে। যদি পভার্টি লাইন আমরা কত দিচ্ছি এখানে 2100-2400, তাই না? তো 2100 আমি ধরলাম 2400 ধরলাম শহরে, তো এর উপরে যদি যারা যারা থাকবে তারা তো এপিএল, আর এর নিচে থাকবে তারা হয়তো বলবো বিপিএল কার্ড দেবে, তাই না সরকার। এখানেও তেমন তাই। যদি ধরলে 32 টাকা রেখেছে, তাই না, বা 816 টাকা গ্রামে, তো এই 816 টাকার উপরে যারা করবে, আয় করবে, তাদের হবে খরচা করবে, তারা হবে এপিএল, আর এর যারা নিচে খরচা তাদের করবে বিপিএল। বুঝতে পেরেছি কেসটা? আমরা এটা বুঝতে পেরেছি পুরো ছকটা। এবার এখানে আর একটা জিনিস জেনে নে, যে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু একটা নির্দিষ্ট মাপ দিয়েছে যে এর নিচে থাকলে কোনো একটা দেশের গরিব হতে পারে, হতে পারে। ওয়ার্ল্ড ব্যাংকের মাপ এটা সব দেশের ক্ষেত্রে সমান ওরা ধরেছে, একটা এভারেজ মাপ দিয়েছে। কী সেটা বল, জানিস? লিখে রাখ। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক, ইফ ইউ লিভিং অন এই দেখ $1.90 পার ডে, এখানে দেখ, ঠিক আছে? যদি এর নিচে কেউ থাকে তাহলে সে এক্সট্রিমলি পভার্টির আন্ডারে আছে, বুঝতে পারলি? পার ডে 1.9, তাহলে $1.9 পার ডে, তাহলে আজকে ডলারের দাম কত? 70 টাকা মনে হচ্ছে, 70 বা 72 এমনি কিছু। তো 70 ইন্টু, তাহলে 140, মানে ধরলে তোর 132 টাকা করে ধরে রাখলাম, তাই না? তা আজকে যদি কেউ 132 টাকা ইন্ডিয়ায় খরচা করতে পারে বা বিভিন্ন দেশে, তাহলে ও কী হবে? ও ওয়ার্ল্ড রেসপেক্টে বলেছে সব দেশ,
কোনো দেশে যে 132 টাকা যদি পার ডে খরচা করতে পারে তার বেশি, তাহলে দরিদ্র নয় অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক। ওর মাপের এটা হচ্ছে এটা মাথায় রাখবে, পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, যে ওয়ার্ল্ড ব্যাংকের মাপার এটা কী হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের মাপার এইটা একদম ঠিক আছে। আমরা এটা ছক বানাচ্ছি, আমাদেরকে আজকে মানে আজকে না হলেও আমাদেরকে নেক্সট দিন অনেক ডিপে ঢুকে যেতে হবে। হ্যাঁ, তো এরকম অনেক ডিপে ঢুকে যেতে হবে। অ্যাকচুয়ালি যে এটা যে এইভাবে মেপে দিল এমনি মেপে দিল না, যেমন ইনফ্লেশনে ঢুকেছিলাম। তা আমরা যে ছকটাকে তৈরি করে মাথায় স্ট্রাকচারটা খাঁচা তৈরি করি, নেক্সট দিন করি এটা শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। তো স্ট্রাকচারটা আজকে পুরোপুরি আমি তৈরি করে দিয়েছি যেগুলো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম এখানে যে পভার্টি কি জানলাম, যে পভার্টি আর টু টাইপস, রিলেটিভ পভার্টি আর একটা অ্যাবসোলিউট পভার্টি। রিলেটিভ পভার্টি অ্যাকচুয়ালি একটা হচ্ছে লরেঞ্জ কার্ভ একটা দিক দিয়ে আমরা মেথডে মাপি, আর একটা কি গিনি কোফিসিয়েন্ট মেথড দিয়ে পরে মাপি। দুটো মেথড কি আমরা জানবো। আর ভারতে যেটা আমরা অ্যাবসোলিউট পভার্টি দিয়ে মাপি, ভারতের মেথডটা একটা হচ্ছে কি আছে ক্যালোরি বেসড হচ্ছে, একটা মান্থলি পার ক্যাপিটা বেস হচ্ছে। এই যে ক্যালোরি বেস মেথডটাকে সেটাকে আইসিএমআর ঠিক করে দিয়েছে যে যদি গ্রামে হলে কত 2100 ক্যালোরি যদি ও প্রত্যেক দিন পেয়ে থাকে তো কি মানে পভার্টি লাইনের না নিচে না, ঠিক আছে, ও মোটামুটি আমরা পভার্টি না ধরে রাখতে পারি। আর যদি রুরালে যদি কি হয় 2400 বেশি যদি পায়ও বা 2400 যদি পেয়ে থাকে রুরালে, তাহলে ও কিন্তু কি গরিব না, তাই না। এবার কি হচ্ছে মান্থলি ইসে কি দেখবো, টেক ইনটেকে দেখবো আমরা যে রুরালে কত হচ্ছে। যদি 816 টাকা ও মান্থলি যদি ও রুরালে যদি খরচা করতে পারে আর পার ডে যেটা 32 টাকা হচ্ছে, ঠিক আছে, তাহলে ও কিন্তু গরিব না। আর আরবানে কত হচ্ছে 1407 টাকা যদি ও মাসে খরচা করতে পারে তাহলে ও কিন্তু গরিব না, আর পার ডে যেটা হচ্ছে সেটা 47 টাকা। এবার এখানে তো ইলেকট্রিক বিলে আছে 1500 টাকা, মাসে তো ইলেকট্রিক বিলই 1500 টাকা আছে, তাহলে কত বড় লোক, কতটা মাসে তো বিলে আছে। এই ডেফিনেশনটা এটাই তো স্টাডি, ওই জন্যই তো কমিটিগুলো অ্যাপয়েন্ট হবে, তাই না। এই জন্য তো কমিটিগুলো অ্যাপয়েন্ট হবে, বিভিন্ন কমিটি পড়বো আমরা অ্যানালাইসিস। আমি ওই জন্য বেসিক স্ট্রাকচারটা তৈরি করে দিই, এইটুকু তোরা শুধু শিখে তারপরে আমি ধাঁচে ঢুকে যাবো, তখন তুই নিজে বুঝতে পারবি যে কী করলে কি। তোরও মাথায় এখন অনেক কনফিউশন আছে যে এমনি কী করে হয় 2400 ক্যালোরি 816 টাকা, তাই না, কীভাবে বা তৈরি করলো, তাই না। তো এগুলো সব দূর হয়ে যাবে। সরকার কি করছে এই মুহূর্তে সেটা আমরা অ্যানালাইসিস করে নেবো। এখানে সুরেশ তেন্ডুলকার কমিটি আছে, তাই না, অনেক কিছু কমিটি আছে, তো এগুলো আমরা সব দেখবো, এগুলো তোরা বেসিক হিসাবে জানতে পারি। এবার কজেস অফ পভার্টি, আমরা এটাকে আমাদেরকে এই যে লরেঞ্জ কার্ভ আছে এটাকে আমরা মেথডে যাবো, এটাকে আমরা পুরো ডিটেলসে স্টাডি করব কী জিনিসটা, ঠিক আছে। একটু আমরা নেক্সট একটু অন্য টপিকে যাচ্ছি, যে কজেস অফ পভার্টি আগে পড়ে নিই। কারণ কি পভার্টি, প্রথম কারণ যেটা লিখবো র্যাপিড ইনক্রিজ ইন কি পপুলেশন, পপুলেশনের র্যাপিড ইনক্রিজ মানে ইনক্রিজ। তো পপুলেশন ইন্ডিয়ান পপুলেশন কী মেথডে বাড়ে বলতো, এপি মেথড না জিপি মেথড। হ্যাঁ, জিপি মেথড। জিপি মেথড মানে হচ্ছে কি জিওমেট্রিক প্রোগ্রেস। এপি মেথডে কি হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেস। চল 1 2 3 4 5 6 এটা বাড়ছে না, এটা অ্যারিথমেটিক প্রসেস, তাই না, তাই না। এটা অ্যারিথমেটিক প্রসেস কি 1 2 3 4 5 6 7 8 9 10 এমনি করে বাড়া। আর জিপি মেথডে কি হচ্ছে 1-এর পর 2 হবে, 2-এর পরে হবে 4, 4 পর 8, 8 পর 16, 16 দিতে পারে, আবার কিউবও যেতে পারে 32, 32 করে। হ্যাঁ, তো ওই মেথডটা হচ্ছে জিপি মেথড, তাই না, জিওমেট্রিক প্রোগ্রেস মেথড। তা আমাদের পপুলেশনটা জিওমেট্রিক ইসে বাড়ছে, কিন্তু আমাদের যে খাওয়ার দাওয়ারটা আছে না, তো যদি আজকে আমরা 1 কিলো প্রোডাক্ট করি, কালকে আমরা 1 কিলো প্রোডাক্ট মানে 1 কিলোই করি, এই খুব বেশি হলে 1 কিলো 200 গ্রাম, সেটা আমার কত জিপি মেথডে যদি বাড়ে। এটা যদি জিপি মেথডে যদি আমাদের পপুলেশন বাড়ে তাহলে কি হচ্ছে জিপি মেথডে আমাদের খাবারটা বাড়াতে হবে, মানে এগ্রিকালচারটা কিন্তু বাড়ে না, এটা এগ্রিকালচারটা আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেসে বাড়ে। তাহলে যদি আর আমাদের যে কোনো জিনিস কাজ বাজ এগুলো সব অ্যারিথমেটিক প্রোগ্রেসে বাড়ে, জব ক্রিয়েশন, তাহলে আমাদের কী হবে, দরিদ্র তো হবেই না, ভালো করে বুঝবি। তাহলে আমরা কি বললাম পভার্টিটা আমাদের, পভার্টি বলছি পপুলেশন, পপুলেশন বাড়ছে কিসের জিপি মেথডে। আর তার সাথে সাথে আমাদের কি, আমাদের কি পপুলেশন এগ্রিকালচার, তাই না, বা ফুড প্রোডাকশান, এইগুলো বাড়ছে কিসের এপি মেথডে বাড়ছে, এই অ্যারিথমেটিক প্রোগ্রেস হচ্ছে এগুলো। যদি এটা 1 কেজি হচ্ছে, তা আজকে 1 কেজি হলে কালকে হবে ধরলে 1 কেজি থাকতে পারে, পরশু দিনে 1.2 কেজি থাকতে পারে,
তারপরের দিন আবার কমেও যেতে পারে 1 কেজি থেকে, বুঝতে পারলি? কিন্তু পপুলেশনটা আজকে যদি একজন থাকে, কালকে হয়ে যাবে 2 জন, পরশু হয়ে যাবে 4 জন, তারপরের দিন হয়ে যাবে 8 জন, বুঝতে পারলি? কিন্তু তার অনুযায়ী খাবার দিতে হবে তো, আর খাবার যখনই পাবো না তখন কী হবে? পভার্টি হবে, দরিদ্র হবে। তারপরে কি যে আমাদের জব ক্রিয়েশন আছে, এই যে জব ক্রিয়েশন, তাই না? জব সেক্টর, জবগুলো আমাদের কী হিসাবে বাড়ছে? জবের ভ্যাকেন্সিটা কী হিসাবে হচ্ছে? একদম এপি প্রোগ্রেস হচ্ছে। তো যখন লোক জব পাচ্ছে না কি হবে? কাজ পাচ্ছে না, গরিব হয়ে যাবে না? কারণ আমাদের জন্মাচ্ছে প্রচুর লোক, কিন্তু কাজ এত লোক করে পাচ্ছে না। আজকে ধরলে আজকে আমাদের এখানে কিছু না হলেও আজকে আমাদের এখানে 10,000 জন জন্মাবে পশ্চিমবঙ্গে, কিন্তু আজকে কি 10,000 জন কাজ ক্রিয়েশন হচ্ছে? কিন্তু কালকে আবার 10,000 জন জন্মাবে, তাহলে একটা সময় তাদেরকে 10,000 জনকে তো কাজ করতে হবে, তো ফুল এমপ্লয়মেন্ট হবে। বুঝতে পেরেছি কেসটা, গল্পটা কোথায় পড়েছে? তাহলে পপুলেশন একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমরা কি লিখতে হবে জিনিসগুলো, এই পপুলেশনে, এটা জাস্ট পয়েন্টটা লিখে রাখ, যথেষ্ট। নেক্সট হচ্ছে লো লেভেল অফ ন্যাশনাল আউটপুট। লো লেভেল অফ ন্যাশনাল আউটপুট মানে কি? উৎপাদন কম। হ্যাঁ, এটাই তো বলছিলাম। এই যে এটা তো বাড়ছে, আর এই পাশে উৎপাদন, প্রোডাকশান, ন্যাশনাল যেটা প্রোডাক্ট করছে যেসব জিনিসগুলো, ন্যাশনাল যে জব ক্রিয়েশন, তাই না, এগুলোকে ন্যাশনাল আউটপুট বলতে পারি আমরা। এই ন্যাশনাল আউটপুটটা কী হয়ে যাচ্ছে? লো হয়ে যাচ্ছে। তাহলে কাজের জায়গা নেই, খাবারের এই সংখ্যা বাড়ছে না, যদি জনসংখ্যা বাড়ে তো কী হবে? এসে পরে দরিদ্র হয়ে দাঁড়াবে না? ঠিক আছে। নেক্সট আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, আমরা এখানে এটা বলেই দিয়েছি জব ক্রিয়েশনের কাজটা, তাই না? যে জব তো বাড়ছে না, তো জব যখন না বাড়বে তখন কী হবে? আনএমপ্লয়মেন্ট, এগুলো তো মেজর কারণ। নেক্সট হাই ইলিটারেসি রেট, লিটারেসি না, ঠিক আছে, মানে কি অত্যাধিক অশিক্ষিতর হার, শিক্ষা না থাকায়, ঠিক আছে। শিক্ষা থাকলে কি হতো সেটা ভাবতে হবে, কী হতো? শিক্ষা থাকলে কি হতো? অন্তত তারা শিক্ষাটাকে অ্যাকুইস্ট করে নিজের এই যেটুকু আয় করার মানে বেঁচে থাকার জন্য আয় করতো, সেটাকে ওরা বিভিন্ন ক্ষেত্রকে অ্যাপ্লাই করে পরে আয় করতে, মানে নিজেকে কামাতে পারতো, তাই না? কিন্তু সেটা তো হচ্ছে না। শিক্ষার জন্য তো সেটা করতে পারছে না। শিক্ষার ছোটোতে স্কুল ছুট হয়ে যাচ্ছে, তার ফলে কী হচ্ছে? বাড়িতেই থেকে যাচ্ছে, বাড়িতে থাকলে আস্তে 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 পোভার্টি, দরিদ্রের মধ্যে পড়ে যাচ্ছে। আর তারপর যদি একবার শরীর খারাপ হয় তো হয়ে গেল দরিদ্র, আর কিছু করারই নেই সারা জীবনের জন্য, তাই না? তো এগুলো আমরা বলার কিছু নেই, সব বুঝতে পারছি, চিত্রটা তোদের মাথায় ভেসে উঠছে, রাস্তাঘাটের চিত্রগুলো বল পরিবার যারা আছে ভেসে উঠবে। নেক্সট হচ্ছে হাই লেভেল অফ মাইগ্রেশন ফ্রম রুরাল এরিয়া। তাহলে কি বলছে? রুরাল এরিয়া থেকে, গ্রাম থেকে প্রচুর লোক, মাইগ্রেশন মানে কি? চলে আসা, এক জায়গা থেকে এক জায়গায় চলে আসা। তো এই যে প্রচুর লোক গ্রাম থেকে শহরে চলে আসা, এইটা একটা পভার্টির মেইন কারণ। ওরা ভাবছে গ্রামে শহরে বেটার লাইফ পাবো, কিন্তু সেটা কি হচ্ছে? এত জব ক্রিয়েশন, বেশি লোক আসছে। অ্যাকচুয়াল কী করা উচিত? যে আমাদেরকে গ্রামে থেকে গ্রামটাকে ভালো করে সাজিয়ে তোলা উচিত। ওখানে যে ইনভেনশনটা মাথায় মানে ধরলে তুই করছিস এক, শহরে চলে আসছিস, এখানে আসে করছে এক, তোর পুরো ক্রিয়েশনটাই নষ্ট হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে ইনফ্লেশন। এবার যদি আমি এখনই বলি, কত ছিল গ্রামে? 32 টাকা পার ডে, তাই না? যদি কেউ 32 টাকা পার ডে খরচা করতে পারে গ্রামে, তাহলে কী হবে? তো বা ধরেলে কী বলেছিল? 2400 ক্যালোরি, তাই না? গ্রামে কত বলেছিল? 2400 ক্যালোরি যদি খরচা করতে পারে পার ডে, তাহলে সে গরিব নয়। এবার ধরলে ও ধরলে ও আয় করতে ধরলে 40 টাকা, 40 টাকায় ও ধরলে 2500 ক্যালোরি পেয়ে যেত, তাই না? এবার কি মার্কেটে প্রচুর জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সব হয়ে গেছে, তাহলে ও এর জন্য কী কিনতো? 40 টাকা দিয়ে পরেও 1 কেজি আলু কিনতো, 200 গ্রাম পেঁয়াজ কিনতো, চাল কিনতো 1 কেজি, একদিনের খাবার ছিল এগুলো। তো এগুলো সব মিলিয়ে দাম ছিল 40 টাকা, যেটা ওকে 2500 ক্যালোরি দিত। এবার এগুলো দাম বেড়ে গেলো, সব ওকে হাফ নিতে হবে। দাম কিন্তু 40 টাকায়, সব হাফ হয়ে গেলো, দাম বেড়ে গেছে, দাম 40 টাকায় সব হাফ হয়ে গেল, তাহলে ক্যালোরিটাও কত হয়ে যাবে? কম খাবে, তাহলে ক্যালোরিটা কত হয়ে যাবে? 1250 ক্যালোরি হয়ে গেল। তাহলে কি ও কী হয়ে গেল? তখন পভার্টি হয়ে গেল, বড় লোক ছিল গরিব হয়ে গেল। তো ইনফ্লেশন একটা মেজর কারণ থাকবে।
যে যদি কন্টিনিউ জিনিসপত্রের দাম বেড়ে যায়, যদি মার্কেট ইনফ্লেশন হয়, তাহলে কী হবে? প্রপার্টি বাড়বে। তা আমরা মোটামোটা মেন কারণগুলো দেখলাম যে এগুলো যদি ঘটে একটা সরকারে, তা কী হবে? সরকার ওই দেশে গরিবী সংখ্যাটা প্রচুর বেড়ে যাবে। ঠিক আছে, 1 নম্বর। এবার যে এখানে গরিবের সংখ্যা কন্টিনিউ বেড়ে যাবে, সরকার এই যে এগুলো লিখালাম এর উপরেই নিশ্চয়ই সরকার যদি কাজ করে, বিভিন্ন প্রোগ্রাম লঞ্চ করে, তাহলে কী হবে? গরিবিটা কমতেও থাকবে। তাহলে কি সরকার যে আমি গরিবি হাঁটাবো ভাবে, সরকারকে কী করা উচিত? এই ইনফ্লেশন কন্ট্রোল করা উচিত, আনএমপ্লয়মেন্টের উপর কাজ করা উচিত, তারপরে হ্যাঁ লিটারেসি বাড়াতে হবে, তারপরে গ্রামে টাকা পয়সা সাপ্লাই দিতে হবে, তাই না? তাদেরকে সুদখোর মহাজন তাদেরকে হাঁটাতে হবে, কিন্তু তাদের চক্করে ও লোন নিয়ে নেয়, লোন তারা তো ইন্টারেস্টটা বুঝতে পারে না যে ওরা কী ইন্টারেস্টে কাজ করে। এটা প্রথম ইংরেজরাই করেছিল। ওরা যখন টাকা ইনস্ট্যান্ট পেয়ে নিয়ে পরে দিয়ে দেবো, কিন্তু এত বড় সুদ থাকে সারা জীবনে চুকাতে পারে না। তো এগুলো আরও অনেক বিভিন্ন কারণ থাকবে। ঠিক আছে, নেক্সট লিখবো। তার মানে এটা বুঝতে পারছি কজেস অফ পভার্টি, এগুলো মেজর কজেস, এগুলোকে ঠিক করলেই সরকার ইনফ্লেশনটা ঠিক করতে পারে। নেক্সট লিখবো ডিপার্টমেন্ট অফ পভার্টি মেজারমেন্ট। কোন ডিপার্টমেন্ট পভার্টি মেজারমেন্ট করে কী হবে? একটা কোয়েশ্চেন দেয় না আবার বিশেষ একটাই কোয়েশ্চেন দেয় যে ন্যাশনাল ইনকাম কে মেজারমেন্ট করে, পভার্টি কে মেজারমেন্ট করে, কী হবে? আগে ছোটো ছোটো দুটো জিনিস বলে দিই জাস্ট। NSSO পভার্টি মেজারমেন্ট করবে, আর CSO ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট করবে। এইটুকু আগে মুখস্থ করে নেবে, এইটুকু আগে পুরোপুরি মুখস্থ করে নেবে, তারপরে কিছু। কারণ পরীক্ষা এইটুকুই তোকে দেবে এটা ফিলিমসে, যে NSSO করবে পভার্টি, NSSO ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, তাই না, বা অফিস, এটা এরা কি মেজারমেন্ট করবে? পভার্টি, দরিদ্রটা। আর এই যে সংস্থাটা CSO, এটা কি মাপবে? ন্যাশনাল ইনকাম। এই দুটো আগে ভালো করে মুখস্থ করে নেয়, তারপর আমি তোকে বলছি। আমি ডিটেলসে যাচ্ছি, এটা ডিটেলসে যাচ্ছি। ঠিক আছে, তাহলে যদি বলে পভার্টিকে মেজারমেন্ট করে কোন সংস্থা? NSSO। আর যদি বলে ন্যাশনাল ইনকাম কে মেজারমেন্ট করে? CSO। এবার আমরা ডিটেলসে ঢুকছি এটা। হ্যাঁ, কী জিনিসটা তাহলে আমরা কী লিখেছি? হেডিংটা কী দিয়েছি? তা ডিপার্টমেন্ট। তা আমাদেরকে দুটো ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স লিখবো, তোরাও লিখ ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স প্লাস ডিপার্টমেন্ট অফ প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। দুটো আলাদা ডিপার্টমেন্ট, তাই না? কেন্দ্র সরকারের দুটো আলাদা আলাদা ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। এই দুটো আলাদা আলাদা ডিপার্টমেন্ট কি হয়, 1999 সালে এই দুটো মার্জ হয়। ঠিক আছে, যদি বলে এই দুটো ডিপার্টমেন্ট কবে মার্জ হয়েছিল, কী হবে? ঠিক আছে, এই দুটো ডিপার্টমেন্ট 1999 সালে মার্চ হয়, এর একটা নতুন নাম নেয়। 1999 সালে যে নামটা হয় মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, যেটাকে আমরা শর্টে কী বলি? মোসপি। মনে আছে ইনফ্লেশন বলেছিলাম? এবার বুঝতে পারছিস সব থেকে রিলেটেড আছে মোসপি। তাহলে আমরা কি বুঝলাম? ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স 1999 আগে আলাদা ছিল, আর ডিপার্টমেন্ট অফ প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন 1999 আগে আলাদা ছিল। 1999 সালে সরকার দুটোকে এক বানালো, আর দুটোর নাম হলো মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, মোসপি, তাই না? এটুকু বুঝতে পেরেছিস? এই যে মোসপির এর আবার দুটো শাখা থাকবে। প্রথম শাখাটা স্ট্যাটিস্টিক্স উইংস বা শাখা, স্ট্যাটিস্টিক্যাল উইং মানে শাখা, ওই স্ট্যাটিস্টিক্যাল শাখা। আর একটা কি প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং। মানে একটা প্রথম শাখা যে স্ট্যাটিস্টিক্স শাখা হবে, আর একটা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন শাখা হবে। ঠিক আছে, মানে একজন কি করবে? শুধু স্ট্যাটিস্টিক্স করবে ডাটাগুলো, ঠিক আছে, আর একজন কি করবে? কী প্রোগ্রাম এখানে এগুলোর জন্য কী প্রোগ্রাম লাগানো হবে সেটাকে দেখবে। বুঝতে পারলি? স্ট্যাটিস্টিক্স মানে কি? যে কোথায় কী হিসাব রাখাটা, তাই না? ওরা স্ট্যাটিস্টিক্স করে হিসাবটা রেখে নেবে একটা ডিপার্টমেন্ট, আর একটা ডিপার্টমেন্ট কী করবে? একটা শাখা কী করবে? ওরা কাজ করবে কী প্রোগ্রামের জন্য লাগাবে, সেই প্রোগ্রামগুলোকে ইমপ্লিমেন্টেশন করা, তাই না?
এইবার আমরা এখানে লিখব এখানকার মধ্যে এটা আবার দুটো ভাগ লিখব, ভালো করে দেখ এইটা এই যে স্ট্যাটিস্টিক্সের উইং আবার দুটো ভাগ, ছকগুলো তুই কোথাও পাবি না, এখানে ভালো করে করে না। হ্যাঁ, আর এগুলো লাগে, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন থাকে, সিভিল সার্ভিসে প্রচুর কোয়েশ্চেন থাকে। যে স্ট্যাটিস্টিক্স উইংসের আবার দুটো শাখা, ঠিক আছে, একটা কি হচ্ছে লিখব NSSO আর একটা হচ্ছে CSO। এবার বুঝতে পারছিস যে কোথায় ঢুকে থাকে এগুলো? যদি বলে কোন মিনিস্ট্রি আন্ডারে কী হবে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্ট, কোন স্ট্যাটিস্টিক্স যেগুলো উইংসের মধ্যে পড়ে, এটা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংসের মধ্যে পড়ে। আর এগুলো কি আগে কী ছিল, আগে এটা দেখ 1999 আগে, তারপর থেকে চেঞ্জ হলো। এই যে NSSO আর CSO, NSSOর কাজ কি থাকে? এর একটা তো কাজ আমরা জেনে গেলাম আগে, ওই জন্য বললাম মুখস্থ। কী কাজ? পভার্টিকে মাপা, তো লিখে নেবো। তো এর কি শুধু একটা কাজ থাকে? আর অনেক কাজ থাকে। তাহলে পভার্টি মাপা প্রত্যেক 5 বছরের সরকার যে সোশিও ইকোনমিক ডাটা যেটা থাকে না, সোশিও ইকোনমিক ডাটা প্রত্যেক 5 বছরে অ্যানালাইসিস করা NSSOর মেন কাজ থাকে একটা। তারপরে আনএমপ্লয়মেন্ট ডাটা, পভার্টি আর আনএমপ্লয়মেন্ট তাহলে কে মাপছে? NSO। পভার্টি কে মাপছে? NSSO। তাহলে আমরা দুটো পেয়ে গেছে। এই যে আনএমপ্লয়মেন্ট ডাটা, যে ভারতে কত আনএমপ্লয়মেন্ট ডাটা আছে সেটাকে কে মাপবে? NSSO। তারপরে এই যে সরকারের এক্সপেন্ডিচার আর সরকারের এক্সপেন্সের যেগুলো আছে খরচা করতে হয়, এই সবগুলো এরা দেখে NSSO। যে ডাটাগুলো ওরা মানে যে ডাটাগুলোকে কোথায় কী খরচা, এই যেটা করতে হবে, কী কী আসবে, এগুলো সব কিসের মধ্যে পড়বে? NSSO ডাটাগুলো, ঠিক আছে। তাহলে মনে হচ্ছে না সব এখানেই পড়ে গেল, তাই না? তাহলে CSOতে কী পড়বে? এই যে NSSOর ফুল ফর্মটা কী হবে? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বা অফিসও বলতে পারি। আর CSO কী বলবে? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, তাই না? CSO এগুলো কত সালে তৈরি হয়েছিল এগুলো আছে, আবার বলবো সব, ওগুলো কোয়েশ্চেন হতে পারে। NSSO কত সালে তৈরি হয়েছিল, CSO কত, আগে এই জিনিসগুলো জানলে তোরা তুই নিজেই পড়ে নিতে পারবি না, তখন মুখস্থ তোকে সুবিধা হবে। তাকে এগুলো জান, ওগুলো তো কোনো ব্যাপারই না। এইবার এটা CSO প্রথম কী মাপবে তোরাই বল? একদম জাতীয় আয় প্রথম মাপবে। তো এই যে জাতীয় আয় মাপবে, তো জাতীয় আয় বিভিন্ন ডাটা দিয়ে মাপবে না? ডাটাটা কে দেবে? ওকে এ দেবে, NSSO। বুঝতে পারলি তো? ডাটা ও দেবে, ওরা মেপে দেবে। এবার এখানে যে NSSO ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, এই স্ট্যাটিস্টিক্স উইংস, এই স্ট্যাটিস্টিক্স উইংসটা তৈরি করার, এই জিনিসগুলো তৈরি করার মধ্যে একজনের খুবই ভূমিকা ছিল, সেটার নাম কি ছিল? PC মহানবিশ। তাই ওকে কী বলে? ফাদার অফ স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া। এটা একটা কোয়েশ্চেন হতে পারে। সংখ্যাতত্ত্বকে জনক বলা হয় না ওকে? ISIটা ওই তৈরি করেছিল না, কি নিজের টাকায় তৈরি করেছিল না, সরকার তৈরি করেছিল ও। বুঝতে পারলি তো? জিনিসগুলো এভাবে না পড়লে তো হবে না। ও ফাদার অফ স্ট্যাটিস্টিক্স কেন তৈরি করলো বুঝতেই পারছিস এগুলো। তো ন্যাশনাল ইনকামের পুরোটা কার থাকে? CSO, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন। আমরা মনে আছে ইনফ্লেশন মেপেছিলাম, CPI, ইনফ্লেশন মেপেছিলাম CPI, তাই না? CPI কি বলেছিলাম? রুরাল প্লাস আরবান কম্বাইন্ড, CPI কম্বাইন্ড। কে মাপছে তাহলে? CSO। কোয়েশ্চেন দেবে, ডেপে ঢুকে যাবে, কিন্তু তুই ওখান থেকে যেন বাদ না যায়। তো CPI রুরাল প্লাস আরবান কে মাপছে? CPI কনজিউমার প্রাইস ইন্ডেক্স কে মাপছে? তারা ক্লাসগুলো দেখিস নি, ইউটিউবে দেখে নিবি ক্লাসগুলো, তাহলে কী হবে? এগুলো বুঝতে সুবিধা হবে। ইনফ্লেশনের ক্লাস আছে, ঠিক আছে। তো CPI আর কি জানিস তো? গভর্নমেন্ট অ্যানুয়াল সার্ভে রিপোর্ট বার করে না, বাজেটের আগে ফাগে এগুলো করবে, দেখিস একটা অ্যানুয়াল সার্ভে রিপোর্ট পাবলিশ হয়, ইকোনমিক সার্ভে রিপোর্ট। এই যে ইকোনমিক অ্যানুয়াল সার্ভে রিপোর্টটা, সেটাকে CSO পাবলিশ করবে। অ্যানুয়াল সার্ভে রিপোর্ট লিখে রাখ, যেটাকে আমরা ইকোনমিক সেন্সাসও বলে থাকি, তাই না? এই যে ইকোনমিক সেন্সাসটা যেটা করবে, সেটা কে করবে? ইকোনমিক সেন্সাসটা, অ্যানুয়াল ইকোনমিক সেন্সাসটা এটা কে করবে না? CSO, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। IIP ইন্ডেক্স একটা জানিস? IIP ইন্ডেক্স জানিস কি? IIP ইন্ডেক্স, এটাকে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স বলা হয়। ইন্ডাস্ট্রির উপর এটাকে তৈরি করা হয়, তাই জন্য IIP ইন্ডেক্স একটা বার করা হয়। তো শুধু মনে রাখ, IIP ইন্ডেক্স এটা ইন্ডাস্ট্রির উপর ইন্ডেক্স একটা।
কোথায় কি ইন্ডাস্ট্রিতে কোন জায়গায় ভালো, কোন ইন্ডাস্ট্রি ভালো গ্রোথ করবে, কোথায় কোন জায়গায় ইন্ডাস্ট্রি দিক দিয়ে কোন খুললে ভালো হবে, এইটা পুরো করে। তো এটা তোর তো কাজে লাগবে না, তাই তুই জানিস না, কিন্তু মুকেশ আম্বানির কাজে লাগবে তো, তবেই তো এই রাজ্যতে ইনভেস্ট করবে, ওইগুলো করবে না। যেমন আমাদের সেন্ট্রাল ওয়ার্ল্ড লেভেলেও করে, কি করে ওয়ার্ল্ড লেভেলে, বিভিন্ন রেটিং এজেন্সি আছে, নাম শুনছি রেটিং এজেন্সি, কি নাম, এক দুটো রেটিং এজেন্সির নাম বল। হ্যাঁ, মুডিস আছে, তাই না, অনেক রকম আছে, ফিচ আছে, এগুলো অনেক রেটিং এজেন্সি আছে। এগুলো কি করে বলতো, এগুলো যে কোনো দেশে, যেমন ইজি অফ ডুইং বিজনেস আছে, ও রেটিং করে ওদের। তো এগুলো না কী হয়, যে কোনো দেশে যে ব্যবসা করবে, এবার মুকেশ আম্বানি চাইছে যে কোথায় করবে, না নেদারল্যান্ডে একটা ফ্যাক্টরি খুলবে, তো ওখানে ওই ফ্যাক্টরিটা চলবে কি না চলবে, কতটা কী পার্সেন্টেজ, তার রেটিং কীরকম, ঠিক আছে, এগুলো ওরা দেয়। হ্যাঁ, মুডিরা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে করে, বুঝতে পেরেছিস তো। তো এই জিনিসটা আছে। তো ওরকমই আইআইপি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা করা হয়। তো কোথায় ইন্ডাস্ট্রি কীরকম চলবে, ইন্ডেক্স পাবলিশ করে, এইটা আইআইপি ইন্ডেক্স কে পাবলিশ করে, সিএসও। পরে এটা আমরা ইন্ডাস্ট্রিতে পড়ে যাবো, ইন্ডাস্ট্রি যেদিন পড়াবো না সেদিন আমরা এটা বুঝি আইআইপি ইন্ডেক্সটা কী, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে এই পাঁচটা এখানে যা আছে তোরা পাতি মুখস্থ করে নিবি, এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসবেই না, কি এনএসএসও আর সিএসও কী হয়েছিল, আর এটার কী এরা করে। এবার নেক্সট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন যে উইংস আছে, এ কী করে, MPLADS, এটা এই যে MPLADS এবছর ইউপিএসসি সিভিল সার্ভিসে কোয়েশ্চেন এসেছিল, কী বলতো এটা, এমপিদের যে ফান্ড আছে, ওই ফান্ড দিয়ে পরে একটা কি হয়, ডেভেলপমেন্টের জন্য খরচা করে, তো এটা এমপি ফান্ড, এইটাই ওরা প্রোগ্রামটাকে কি করে। তো এটা তোরা আগে ইউপিএসসি কোয়েশ্চেনটা এবছর যে পরে দেখবি, সিভিল সার্ভিসের যে পরীক্ষাটা হয়েছিল কিছুদিন আগে, 1-2 মাস আগে, ওর পরীক্ষাটা কোয়েশ্চেনটা দেখবি যে MPLADS নিয়ে অনেক কোয়েশ্চেন দিয়েছে, ওরা 2-3টে কোয়েশ্চেন দিয়েছে। কোয়েশ্চেনটা দেখবি, আমি এটা বলবো, এটা নিয়েও আমি বলবো তোদেরকে। তো এই যে জিনিসটা MPLADS, এই যে এটাকে কীভাবে প্রোগ্রাম বা ইমপ্লিমেন্টেশন করাবে, ঠিক আছে, সেটাকে কি করবে, এটাই তৈরি করে সেটা। যেমন এবার MPLADS কি, ধরলে এমপির একটা ফান্ড পায় ইন্ডাস্ট্রি বা এইসব ক্ষেত্রে, বা নর্মালি আমাদের এখানে খরচা করার জন্য, ওই ফান্ডটাকে বেটার ইউটিলাইজেশন, সেটা কোন জায়গায় দেবে, কোন জায়গায় করা যাবে, বুঝতে পারলি, এইটা টাইপের, যেটা সরকার থেকে পায় ওরা ফান্ডটা, তো যে জায়গায় খরচা করবে, ঠিক আছে, MPLADS বলে। দেখবে এবছর সিভিল সার্ভিসে এসছে ইউপিএসসি। নেক্সট 20 পয়েন্টস প্রোগ্রাম, মনে আছে, এই যে 20 পয়েন্টস প্রোগ্রাম, 20 দফা কর্মসূচি 1975। এখানে একটা কোয়েশ্চেন আছে যে ইন্দিরা গান্ধী 1971 একটা স্লোগান দিয়েছিল, গরিবি হাটাও, ঠিক আছে, এটা নিয়ে অনেক বিতর্ক হয়ে গেছিলো এই স্লোগানটা নিয়ে, তাই না। আর এই যে গরিবি হাটাও স্লোগানটা, এই গরিবি হাটাও স্লোগানের পরিপ্রেক্ষিতে কোয়েশ্চেন দেয় যে কোন প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল। এই গরিবি হাটাও প্রোগ্রামটার পরিপ্রেক্ষিতে যে যোজনাটা লঞ্চ করা হয়েছিল সেটা হচ্ছে 20 পয়েন্টস প্রোগ্রাম, 20 দফা কর্মসূচি। এখানে লেখার ঠিকানা, তাহলে মেন কাজ কী থাকবে, 20 দফা কর্মসূচি, নিশ্চয়ই ওর মধ্যে থাকবে পভার্টিকে দূর করা, গরিবি হাটাও, তাই না। তাই ওইটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে ঢুকে গেছিলো, এখন কাজ হলে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংসের আন্ডারে ঢুকে গেছিলো, বুঝতে পেরেছিস তো। তাই এটা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের উইংসের মধ্যে এটা ঢুকে গেছে। যেহেতু এটা গরিবি হাটাও, 1971 সালে যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিল, তখন ও একটা স্লোগান দেয় যে গরিবি হাটাও। তো এই যে গরিবি হাটাও স্লোগানটা যখন দেবে, তখন অনেকে ভেবে নেবে কি যে গরিবদেরকে হাঁটাও, তো ওই জন্য তো অনেক ভুল অপপ্রচার হবে, বুঝতে পারলি তো, এ নিয়ে এই হবে। তোর মেন টার্গেটই ছিল গরিবদের হাঁটাতে হবে, কেউ ওদেরকে বলে দিয়েছে যে গরিবদেরকে এই দেশ থেকে হাঁটিয়ে দেবে, বুঝতে পারলি তো, এটা অপপ্রচার। তো যখন শুনেছে যে গরিবদেরকে এই দেশ থেকে হাঁটিয়ে দেবে, তাদের নিয়ে চাপ, তো অ্যাকচুয়াল এটা আমি বলছি জাস্ট। তো এই গরিবি হাঁটাও স্লোগানের
পরিপ্রেক্ষিতে ও কী করে এই 20 দফা কর্মসূচি 20 পয়েন্টস প্রোগ্রাম, এই 20 পয়েন্টস প্রোগ্রামের মেন কাজই থাকে পোভার্টিটাকে, গরিবটাকে, এই যে পোভার্টিটাকে দূর করা। এই জন্য সরকার একটা প্রোগ্রাম স্ট্রং প্রথমবার একটা প্রোগ্রাম নিয়ে আসে, যেটা কি 20 দফা কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি 20টা দফা নিয়ে আসে। আর এটাতেও 1975 থেকে এর উপর কাজ করে। কী কাজ হবে? গরিবগুলোকে দূর করবে নিশ্চয়ই। কীভাবে না, কাজ দেবে তাদেরকে অনেক কিছু সুবিধা দেবে, অনেক প্রজেক্ট চালাবে, তাই না? তো এটা কে করতো? কোন ডিপার্টমেন্ট? প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্ট। আর এই যে পুরো ডিপার্টমেন্টটা, এই পুরো ডিপার্টমেন্টটা রিপোর্ট কাকে পেশ করতে পারে? প্ল্যানিং কমিশন এটার উপরে কাজ করবে। পুরো এরা সব কিছু ডাটা পাটা সব প্ল্যানিং কমিশনকে দেবে, বুঝতে পেরেছিস তো? প্ল্যানিং কমিশন পড়েছি আমরা, পড়বো আমরা, তাই না? 5 ইয়ার প্ল্যান প্ল্যানিং কমিশন করে, 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিক পরিকল্পনা, তাই না? সব কিছু আছে সিলেবাস, সবই পড়বো। আর হচ্ছে এখানে কি, তো এখানে ডিফারেন্ট টাইপ অফ কাজ থাকে কিসের না, পভার্টির। এরা হচ্ছে পুরো পভার্টি, আমরা যে গল্পগুলো বললাম তোদেরকে এখনো অবধি, যে এত গরিব আছে এত আছে, এই স্ট্যাটিস্টিক্সটা পুরো এরা করে। বলতো এটা কোয়েশ্চেন, তাহলে জিডিপি কে বার করবে? একদম সিএসও, কিন্তু জিডিপি তো ন্যাশনাল ইনকাম পার্ট, বুঝতে পারছি কেসটা? তো কোয়েশ্চেনটা ভাবও দিতে পারে। যদি বলে এনএনপি কে পার করবে, কী হবে? তাহলে আবার সিএসও, ওখানে ইটস দ্য পার্ট অফ ন্যাশনাল ইনকাম, বুঝতে পারলি? জিডিপি, এনএনপি, সিএনপি যা কিছু আছে আমরা পড়লে বুঝতে পারবো, সব এই ন্যাশনাল ইনকামে পার করতে সব সিএসও হয়ে যাবে। এগুলো এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসবে তোকে, ঠিক আছে? ক্লিয়ার এটা? এটা নিয়ে আর বেশি ঘাটছি না, চল তুই করি নেক্সট। শোন, তাহলে এই যে গরিবী কি আছে ভারতবর্ষে, এইটাকে বা গরিবীর মাপার মেথডটা কী হবে, কত গরিব আছে, কিভাবে মাপবে, এটা অনেক ডিটেলস একটা মানে কি বলতো অ্যানালাইসিস। তো এটা নিয়ে কি হবে না হবে, সরকার তো প্রথম থেকে ওইভাবে ভাবেনি। যখন ভারত স্বাধীন হয় প্রথম থেকে গরিবের পেছনে পড়ে যায়নি, আস্তে আস্তে হয়েছে। যখন দেখেছে এখানে সবাই কাজ পাচ্ছে না, আবার এমনকি তখন অবস্থা আবার ভালো থাকতে পারে, পরে আবার আস্তে আস্তে খারাপ হয়ে গেছে, ঠিক আছে? 1970, 71 আস্তে আস্তে দেশে, তখন সরকার বিভিন্ন সময় বিভিন্ন কমিটি, টাস্ক ফোর্স, নাম শুনেছিস তো? তারপরে এক্সপার্ট গ্রুপ, এগুলো তৈরি করেছে। এগুলো তৈরি করে সরকার এগুলোকে অ্যানালাইসিস করেছে, যে তবেই সরকার আজ অবধি যে এই পলিসিটাকে অ্যাপ্লাইড করতে পারছে। এখনও পর্যন্ত আমরা যে ক্যালোরি বেসড বা মান্থলি ইনকাম বেসে আমরা যে চলছি, তো নিশ্চয়ই কোনো কমিটি এগুলোকে রেফার করেছে, বা কোনো এক্সপার্ট গ্রুপ বা কোনো টাস্ক ফোর্স মানে ওই না যে অনেক পুরো পুলিশ আসবে মারবে, ওইরকম কোনো ব্যাপার না, এগুলো ক্ষেত্রে অ্যাপয়েন্ট হয়। তো টাস্ক ফোর্স বা ধরলে এক্সপার্ট গ্রুপ বা কমিটি যেগুলো বলি, তাই না, অ্যাপয়েন্ট করবে, যারা রিপোর্ট পেশ করেছে, যার পরিপ্রেক্ষিতে কী হয়েছে না আজ অবধি এখন আমাদের কিছু একটাই চলছে। তা এই রিলেটেড কতগুলো কমিটি আছে, কি কাজ করেছে, এগুলো আমরা দেখবো, এগুলো আমরা সব নেক্সট দিনই দেখবো। আজ মেন পার্টটা আমরা পড়ে নেবো, ঠিক আছে? চলো আমরা লিখ কমিটি অ্যাবাউট পভার্টি। এখান থেকে কিন্তু হেভি কোয়েশ্চেন আসে, আগে বলে দিচ্ছি। আমি যেটা লিখে দিচ্ছি কোয়েশ্চেন এখান থেকে চলে আসবে এখন, ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে। এটা যে দেখতে খুব ভালো লাগলো না, কত ছোটোভাবে হয়ে গেল, এটা দেখ কত ছোটোভাবে হয়ে গেল না, মনে হলো এখানে হয়ে গেল। এটা বহুত কঠিন, বা এটা গুলির সঙ্গে সঙ্গে গুলিয়ে যাবে। এটা তো আমি যদি মুছে দিই তুই ভুল বলবি, জানিস? আমি এখনই চেক করে নিতে পারবি, মুছে দিলেই তুই ভুল বলে দিবি। তো এটাকে মুখস্থ করে নিবি যে এরপরে সিএসও কি, আমি পুরো বুঝিয়ে দিয়েছি। আর এগুলো অনেক ডাটা আছে, কিন্তু ওখান থেকে বুঝতে পারবি না। আমি আজকে ক্লাসটা শুধু তোদেরকে জানালাম, আমি কোনো মেন ডেপে ঢুকিনি, বুঝতে পারলি? ভেজালো মেন ইকুয়েশনে যাবো, যে লরেঞ্জ কার্ভ ফার্ভ এগুলো সব নিয়ে আমরা কাজ করবো। নেক্সট আমরা দেখে যাচ্ছি কমিটি অ্যাবাউট কি, অ্যাবাউট পভার্টি। এই যে ফার্স্ট এক্সপার্ট গ্রুপ যেটা তৈরি হয়েছিল, সেটা 1962-তে তৈরি হয়েছিল। কিসের ওপর কাজ করেছিল এরা? পভার্টির ওপর। এই কমিটিতে দুজন ছিল, একটা ছিল BN গাঙ্গুলি, আর সেকেন্ড যে ছিল DR গদগিল। নাম শুনেছিলিস তো? BN গাঙ্গুলি। তাহলে প্রথম এক্সপার্ট গ্রুপ তৈরি হয়েছিল, এগুলো সব কমিটির মধ্যেই পড়ে। হ্যাঁ, তো যদি বলে DR গাঙ্গুলি কমিটি বা এমনি কোয়েশ্চেন দেবে কত সালে তৈরি হয়েছিল, কী হবে? 1962। বলবে গেলে কিসের সাথে যুক্ত, কি বলবি? পভার্টি। হ্যাঁ, 3rd 5 ইয়ার প্ল্যানটা গাডগিল প্ল্যান বলে, কারণ এই প্রফেসর DR গাডগিল ওই প্ল্যানটাকে কনস্টিটিউট করেছিল, এটাকে তৈরি করেছিল, বুঝতে পেরেছিস? লিখ, কিছু হবে না। তো নেক্সট BN গাঙ্গুলি আর কি লিখলাম? DR গাডগিল। এরা কি বলেছিল? এরা প্রথমবার
এটা দ্য ফার্স্ট টাইম, প্রথমবার আমাদের কিসে ইন্ডিয়ান ইকোনমিতে একটা মেজারমেন্ট নিয়ে এসেছিলো। কী মেজারমেন্ট নিয়ে এসেছিলো? এরা বলেছিল যে রুরালে মান্থলিতে কী হবে, এরা যেটা বলেছিল, এরা বলেছিল যে রুরালে মান্থলিতে 20 টাকা পার মান্থ আর আরবানে 25 টাকা পার মান্থ যদি কেউ যারা খরচা করতে পারবে তারা গরিব নয়। ভালো করে বুঝবি, এরা মাপদণ্ড প্রথম দিয়েছিল কত, 20 টাকা পার মান্থ, আর তারপরে হচ্ছে আরবানে 25 টাকা পার মান্থ, রুরালে 20 টাকা পার মান্থ। আর ভাই কত সাল দেখে আগে, 62 সালে 20 টাকা পার মান্থ, মানে বুঝতে পারছিস 25 টাকা তখন 1 আনা 2 আনাই দিয়েই পেতো, বেতন পেতো। একটা কথা ভাব, একটা জিনিস বলি শুন, আজকে যদি যেটা আমরা মাসে কত টাকা বলে দিয়েছে, আজকের মাসে কত আছে শহরে 1407, তো এটা তো এখন আমাদের কাছে অনেক কম মনে লাগছে না? এটা যদি 14,007 হয়ে যায় তখন অনেকে গরিবের মধ্যে পড়ে যাবে। বাকি এটা এই কন্ডিশনটা ভালো না খারাপ আগে ভাব, এই কন্ডিশনটা ভালো না খারাপ? ভালো, মানে লোকের কাছে আছে বলে ইন্ডেক্সটা বেড়েছে আগে, এটা ভাব রে ভাই। মানুষের কাছে টাকা আছে বলেই তো আজ 14,07 হয়েছে, মানে অনেক লোক এটাকে অ্যাচিভ করতে পারছে, তবে ধারা এই মেজারমেন্টটা রেখেছে। বুঝতে পেরেছি আমি কী বলতে চাইছি? পাচ্ছিস না? ধরে নে আজকে যদি আমাদের 1460, যদি কোনো শহরে আজকে যেটা আছে 1407 টাকা মাসে যদি খরচা করতে পারে তাহলে ওইটা গরিব নয়। যদি এটা 2 টাকা করে দেওয়া হয় মাসে, যদি কেউ মাসে 2 টাকা খরচা করে তাহলে সে গরিব নয়, আর 2 টাকার কম খরচা করলে সে গরিব। তার মানে কি হতে পারে এখানে সব গরিব হয়ে গেছে, তাই এই মাপধারাটাও কমিয়ে রাখছে। কাট অফ কমের মতো পরীক্ষার কাট অফ কম মানে কি ওইরকমই তো ব্যাপার। 2 কাট অফ এসছে মানে কি, মানে নাম্বারগুলো তুলতে পারেনি, অনেকের থাকবে 2-এর বেশি, সেম ব্যাপার। তো আজকেই যদি এই যে 1460 আর মানে এটা যদি করলে, মানে এটাকে যদি 14 লাখ করে দিল, ধরলে মাসে যদি 14 লাখ টাকা খরচা করে তাহলে কী হবে? ওরা গরিব, তার নিচে গরিব, উপরে গরিব। দ্যাটস মিন সরকার এটাই বলতে চাইছে নিশ্চয়ই অনেক লোক 14,000-এর উপরে ইনকাম করে, তবেই এটা বেড়েছে আস্তে আস্তে, তবেই রেটটা কখন বাড়বে? যখন সবাই ইনকাম করবে তবেই না, পভার্টি রেটটা আরোই করবে। বুঝতে পেরেছিস? কেউ বুঝতে পারছিস না? বল, খুলে বল, বুঝতে পেরেছি? তাহলে কি কাট অফ ভাই, কাট অফ ধরলে ছিল কত, আমাদের 2 ছিল, এবার কাট অফ বেড়ে হয়ে গেছে 80, পরীক্ষার কাট অফ। তো কাট অফ 80 বেড়েছে মানে কি ছেলে পেলে পড়ছে, কোশ্চেন পেপার সহজ হতে পারে কিন্তু ছেলে পেলে তো পড়ছে, তাই কাট অফটা বেশি বেড়ে গেছে। ভ্যাকেন্সি দিলে ঠিকঠাক আছে আমি ধরলাম, ওগুলো সব কনস্ট্যান্ট, কাটটাও কাট অফ বাড়ছে, তার মানে কি ছেলে পেলে পড়ছে, ভালো উন্নতি হয়েছে মার্কেটে। তো যাই হোক, তো আমরা কি বুঝতে পারলি এই মাপদণ্ডটা কখন বাড়াবে? যখন আমাদের এখানে পরিস্থিতিটা ভালো থাকবে না। আজকে ধরলে কেউ, মানে আমরা যদি আজকে ইনস্ট্যান্ট ধরলে আমরা ইনস্ট্যান্ট আর 1407 থেকে আমরা করে দিলাম কত, ধরলে যদি আমরা 14,000 করে দিই না, দেখবো সবাই গরিব হয়ে যাবো। 5-6 জন নাম বলে দেবো, ওরা বাদ দিয়ে গ্রামে, তাই না? প্রত্যেক গ্রামে 5 জন নাম, টোটাল 1 লাখ জন বড় লোক হয়ে যাবে, বাদ দেখবে সবাই গরিব। সরকারকে সবাইকে টাকা দিতে হবে, সবাইকে BPL কার্ড বিলি করতে হবে, সরকার তো অবস্থা খারাপ হয়ে যাবে। সরকার নিশ্চয়ই ওরকম নয় ব্যাপারটা। তো এবার যখনই দেখবে আবার সবাই কামাচ্ছে, কেউ BPL নেই, তাহলে যত 121 কোটি লোক আছে যারা 407-এর 1407-এর বেশি কামাচ্ছে, তাহলে কী হবে? 100 মানে কামাচ্ছে কি, তার মানে সবাই কি হয়ে গেছে 407-এর উপর, 1407-এর উপর কামাচ্ছে। তাহলে কি একটাও লোক নেই, তাহলে কী হবে? BPL নেই, তাহলে আর কেউ, সবাই বড় লোক হয়ে গেল না? তুই তাহলে 1407-এই তো কামাচ্ছিস, আর এই কামাচ্ছে 14 লাখ, তাহলে তুই তো এমনি গরিব আছিস না, কারণ জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তখন নিশ্চয়ই এই মাপদণ্ডটা বাড়াতে হবে না? এটাই তো আমি বলতে চাইছি। তাই আমরা দেখ এখন আছে গ্রামে কত, 816, আর 1962 ছিল 25, 20। মানে কি, মানে তুই পার্থক্য দেখতে পাচ্ছিস শুধু। তখন তো 1 আনাও তো বেতন হতো না মাসে, তাহলে মানে ওখানে ওই সময় মাপদণ্ডটা কত বেশি ছিল, তার মানে প্রচুর লোকের কাছে টাকা ছিল, এটাও তো হতে পারে। আস্তে আস্তে খারাপ হবে তো।
এবারে আমরা এটা ডলার হিসাবে ধরতে পারি। $1 ইজুকাল টু কত টাকা এখনকার? 72 টাকা। তখনকার $1 ইজুকাল কত টাকা ছিল? ধরলে আমরা 10 টাকা ধরলাম। এবার দেখ, বুঝতে পারলি? এবার যদি আমি মানে এবার ইকুয়েশনটা বুঝতে পারছিস তো যে কতটা পার্থক্য এসেছে। অ্যাকচুয়ালি এটা নেগেটিভে এসছে, মানে অ্যাকচুয়ালি এটা ভালো হয়নি, কারণ আগে মাপদণ্ডটা বেশি ছিল। এখানে খুব যদি এখানে 10 টাকা 5 টাকা থাকতো না, 5 টাকা তাও হতে মানা যেত, বুঝতে পারলি? তাহলে ঠিক আছে, তার মানে গরিব, মানে এই লোকগুলো অনেক বড় লোক ছিল সেই সময়কার, বুঝতে পারলি? মানে এতটা প্রপার্টি এই সময় ছিল না। হবে 62-র পর থেকে হবে, এগুলো কমে যাবে, বুঝতে পারলি? বা আমাদের এখন এটা অনেক বাড়া উচিত ছিল এইটা, তো সেটা এখনও এটা রয়ে গেছে, বুঝতে পারলি? তো ফার্স্ট এক্সপার্ট গ্রুপ আমরা বুঝেছি যেটা কে করেছিল, প্রথম যারা আমাদের আনএমপ্লয়মেন্ট নিয়ে কাজ করেছিল যে এক্সপার্ট গ্রুপে 2 জন ছিল এক্সপার্ট, 1962 সালে তৈরি হয়েছিল। তারা রিপোর্ট পেশ করেছিল এবং তা বিএন গাঙ্গুলি আর ডিআর গাডগিল যারা বলেছিল যে গ্রামে 20 টাকা যদি কেউ আয় করে তাহলে সেক্ষেত্রে সে কী হবে, তারও বেশি আয় করে মাথে, তাহলে সে হয়ে যাবে কি বড় লোক বা পভার্টি লাইনের উপরে এপিএল, আর তার নিচে যদি কেউ আয় করে তারা হয়ে যাবে বিপিএল। তখনও বিপিএল এপিএল কনসেপ্টটা আসেনি, হ্যাঁ, মানে কার্ড বিলির কনসেপ্টটা আসেনি, সেটা আসবে 1997 থেকে আসবে, তাই না? 1997 পর থেকে আসবে, ঠিক আছে? তো ওটা লিখবো যখন বিপিএল ফিপিএল কার্ড কখন বিলি করা হয়। তো আর ইউ মানে হচ্ছে আরবান 25 টাকা ছিল মাসে, তাহলে একদিনে কত বেরোবে? তাও দেখ 1 টাকাতে বেরোবে। 1 টাকা খরচা হতো না 1962 দিনে একদিনে, মানে কত বড় লোক ছিল বুঝতে পারছিস একবার ধারণা করাটা। জনসংখ্যা কম ছিল, তাও এত কম ছিল না। সে সময় যা জনসংখ্যা ছিল ওই অনুযায়ী আমরা তখনও ইউরোপ পুরোটা নিয়ে নিতে পারতাম। জনসংখ্যা ভালোই আছে, 1971 সালে সে নিয়ে ঝামেলা হয়ে যাবে তো জনসংখ্যার জন্য। নেক্সট 2 নাম্বার টাস্ক ফোর্স। যে টাস্ক ফোর্স গঠন হয়েছিল 1976 সালে, আর এই টাস্ক ফোর্স নাম ছিল কি ওয়াইকে আলগা, ALAGH, ওয়াইকে আলগা। 1976 সালে এই টাস্ক ফোর্স তৈরি হলো, আর এই টাস্ক ফোর্স রিপোর্ট দিয়ে দিল 1978 সালে, ঠিক আছে? আর এই টাস্ক ফোর্স, যে টাস্ক ফোর্সের হেড কে ছিল ওয়াইকে আলগা, YKALAGH, ঠিক আছে? এই টাস্ক ফোর্সের হেড ছিল ওয়াইকে আলগা। এ কী করলো 1978 সালে রিপোর্টটা কি সাবমিট দিয়ে দিল, আর এই রিপোর্টের ভিত্তিতে কী করলো, এই রিপোর্টের ভিত্তিতে বললো যে প্রথমবার অ্যাট দ্য টাইম ইন্ডিয়াতে কী হলো যে বললো গ্রামের জন্য 2400 ক্যালোরি আর শহরের জন্য 2100 ক্যালোরি কি পার ডে লাগবে, বুঝতে পারলি? কে করেছিল, কোন কমিটি, কোন টাস্ক ফোর্স, বলতে পারবি এবার? ঠিক আছে, এ প্রথমবার বলছিল যে গ্রামের জন্য কত হবে 2400, শহরের জন্য 2100 ক্যালোরি নিলে কী হবে, ওরা আর গরিব হবে না, যেটা চলে আসছে, ঠিক আছে? এগুলো আবার চেঞ্জ হবে, অনেক কিছু ঘটবে। তাহলে প্রথম হলো এক্সপার্ট গ্রুপ তৈরি হলো কমিটির মধ্যে, তারপরে টাস্ক ফোর্স তৈরি 1976 সালে, রিপোর্ট সাবমিট করলো 1978 সালে। যে রিপোর্ট সাবমিট হলো তার এক্সপেক্টে ও কী বললো, তার এক্সপেক্টে কী করলো সরকার, 2400 ক্যালোরি 2100 ক্যালোরি কনসেপ্টটা চলে এলো। তাহলে এগুলো কোন কমিটি নিয়ে এলো বা কোন টাস্ক ফোর্স নিয়ে এলো, তার কী হবে, ওয়াইকে আলগ। নেক্সট 3 নাম্বার, আবার এক্সপার্ট গ্রুপ তৈরি হবে, 1989 তৈরি হবে, আর এটা 1993 সালে রিপোর্ট সাবমিট দেবে, ঠিক আছে? 1993 সালে রিপোর্ট সাবমিট দেবে, 1979 সালে তৈরি, 1989 সালে তৈরি হবে, 93 রিপোর্ট সাবমিট দেবে। আর এটা কমিটির যে হেড থাকবে সে থাকবে DT লাগডাওয়ালা। তাহলে এই এক্সপার্ট গ্রুপ যেটা লাগডাওয়ালা এক্সপার্ট গ্রুপ বা লাগডাওয়ালা কমিটিও বলা হয়, এই যে DT লাগডাওয়ালা, 1989 সালে এটা তৈরি হয়, আর 1993-তে এটা কী হয়, রিপোর্ট সাবমিট করে দেয় ভারত সরকারকে। এই রিপোর্ট ফার্স্ট টাইম প্রপোজড করে ইন্ডিয়াতে যে পভার্টি লাইন অলওয়েজ কী হবে, প্রত্যেকটা স্টেট ওয়াইজ আলাদা হওয়া উচিত, যে প্রত্যেকটা স্টেট ওয়াইজ পভার্টি লাইন আলাদা হওয়া উচিত। এবার বলবি কেন? আজকে 24 ক্যালোরি আমার এখানেও আছে,
বা 816 টাকা আমার এখানেও আছে, 816 টাকা বিহারেও আছে, 816 টাকা গ্রামে হরিয়ানার গ্রামেও আছে, 816 টাকা তামিলনাড়ু গ্রামেও আছে, তাই তো? কিন্তু আজকে আমাদের এখানে যে আলু পাওয়া যাচ্ছে, যে বাস্কেটটা ওর মধ্যে আছে, সেটা কি সব জায়গায় একই দাম আছে? হ্যাঁ, যখন সব জায়গায় একই দাম নেই, তাহলে সব ইন্ডেক্সটা আলাদা হওয়া উচিত। ওখানকার যা জিনিসের যা দাম আছে সেটা অনুযায়ী বার করা উচিত, এখানকার যা জিনিসের দাম আছে সেখানকার অনুযায়ী একটা দেওয়া উচিত, যে এর নিচে থাকলে গরিব, ওর নিচে থাকলে বড় লোক, বুঝতে পারলি? বা বিপিএল, ওর নিচে এপিএল, সব জায়গায় এক তো হতে পারে না পুরো ভারত জুড়ে। আজকে নর্থ ইস্টে যে জিনিসগুলোর কম দাম আছে তার উপরে করে দেওয়া উচিত, তাই না? তো সেখানে অনেক জিনিসের দাম পেতে, দিল্লিতে প্রচুর জিনিসের দাম, কলকাতা যেমন, এখানেও তো আরবান গ্রাম, রুরাল আরবান আছে, এখানেও জিনিসের দাম প্রচুর, আবার ধরে পুরুলিয়াতে কম দাম থাকতে পারে, তাই না? তো এই যে পার্থক্যটা, তাহলে কি বা আমাদের এখানে কলকাতায় যেটা দাম, ঠিক আছে, দিল্লিতে আরও বেশি দাম, তাই না? এবং মুম্বাই আরও বেশি দাম ওই আলুটা সোনা, মানে আলু তো ওদিকে যাবে, সোনাতে পরিণত হয়ে যাবে, বুঝতে পারলি? বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি? তাহলে এর প্রথম কি বলে যে স্টেট ওয়াইজ এই যে মাপদণ্ডটা না, এটা স্টেট ওয়াইজ পাবলিশ করা উচিত। কে বলে প্রথম স্টেট ওয়াইজ মাপদণ্ড? কী হবে অ্যান্সার? এই ডিটেই লাগডাওয়ালা। এই জন্য লাগডাওয়ালা কমিটি কিসের সাথে রিলেটেড আসে পরীক্ষায়? তখন কী বলবি? পভার্টি। অনেকগুলো নাম দিতে, পভার্টি কিসের সাথে যুক্ত? পভার্টি, অ্যান্সার। নেক্সট, এটার ওপরে যত খেলা খেলবো এবার আমরা। এক্সপার্ট গ্রুপ তৈরি হয়েছিল, সাল ছিল 2005, আর এই রিপোর্ট পাবলিশ দেয় 2009। আর এই লোকটা যার নামে কমিটিটা হয়েছিল, সেই লোকটা এক্সপার্ট গ্রুপের যে মেন ছিল, তাকে কে ছিল? সুরেশ তেন্ডুলকার। এটা সুরেশ তেন্ডুলকার কমিটি বলা হয় কিসের সাথে যুক্ত? কী হবে? এক্সপার্ট গ্রুপ ছিল, 2005 সালে হয়েছিল তৈরি, রিপোর্ট দিয়েছিল 2009 সালে। এই সুরেশ তেন্ডুলকার কমিটি কিসের সাথে রিলেটেড? নিশ্চয়ই কিছু বলবে, কিছু নিশ্চয়ই বলবে, তাই না? পভার্টি রিলেটেড এমন কথা বলবে, অনেক ডিটেলসে কথা বলবে, যেটা এখনও অবধি চলবে, ঠিক আছে? এরপরে একজন আসবে, শুনে রাখ কী বলবে। এদের দুজনকে আমি বলছি, কারণ এদের উপরে আমাদেরকে নেক্সট ক্লাসটা করতে হবে, ঠিক আছে? আর ডিটেলসে দেখতে হবে। নেক্সট হবে আবার একটা কমিটি তৈরি হবে 2014 সাল থেকে, ঠিক আছে? আজ এই কমিটি 2012 সালে কমিটিটা আবার একটা এক্সপার্ট গ্রুপ তৈরি হবে 2012 সালে, আর যেটা 2014 সাল অবধি চলবে। আর যেটার হেড থাকবে কি রঙ্গরাজন বা রাজন, তাই না? রঙ্গরাজন কমিটি, যেটা কি হচ্ছে, ইসের ওপর 2014 সালের রিপোর্ট, এর উপরে সরকার কিছু কাজ করবে। এই যে দুটো, একটা হচ্ছে সুরেশ তেন্ডুলকার কমিটি, যেটা 2005 সালে তৈরি ছিল, 9 সালে রিপোর্ট দিয়েছে, আর একটা রঙ্গরাজন বা রাজন কমিটি, যেটা 2012 সালে রিপোর্ট তৈরি হয়েছিল, 2014 সালে রিপোর্ট পেশ করলো। এই দুটো কমিটির উপর আমাদের এবার কাজ করতে হবে। এরা অনেক ইম্পর্টেন্ট কথা বলে গেছে আমাদের পভার্টির রিলেটেড। এরা পভার্টির সাথে যুক্ত, ইসের সাথে যুক্ত, ঠিক আছে? পভার্টির সাথে যুক্ত মানে এই নয় যে এরা দরিদ্র, এরা বহুত বড় লোক, ঠিক আছে? এটাকে ওদের সাথে করে দিয়েছিলাম, অনেক বড় লোক, অনেক জ্ঞানী লোক, ঠিক আছে? তার মানে এটা বুঝতে পেরেছি। এই কটাই কমিটি, এর বাইরে কোনো কমিটি নেই, তো পরীক্ষার আসার মতো। এগুলো কমিটিও বলতে পারি। অ্যাকচুয়াল কী ছিল? এক্সপার্ট গ্রুপ ছিল, টাস্ক ফোর্স ছিল, এক্সপার্ট গ্রুপ, ঠিক আছে? তো এগুলো আমরা এভাবেও পড়তে পারি, কমিটি হিসাবেও পড়তে পারি। দিয়ে দেবে যে বলো তো আমাদের ডিকে লাগডাওয়ালা কমিটি কিসের সাথে যুক্ত, বলবি পভার্টি। বা সুরেশ তেন্ডুলকার, এটাও পভার্টি। এমনি দিয়ে দেবে, অনেকগুলো কমিটি দিয়ে দেবে, কিসের সাথে যুক্ত ম্যাচিং দিয়ে দেবে, A B C এইভাবে, বুঝতে পারলি? সেটা মুখস্থ করে নিতে